সুবোধ এবং এই নগরী অধ্যায় ৫। টাকা ভর্তি প্রকাণ্ড এক সুটকেস হাতে নিয়ে আমি বসে আছি রিকশায়। সমীর উদ্দিন চাচার হাড় কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। বেচারাকে নামিয়ে দেওয়া হয়েছে তার বাসায়। রিকশায় এখন আমি আর টাকা ভর্তি কালো সুটকেস। দেলোয়ার মিয়ার রিকশায় আর ওঠা হয়নি। সুটকেসটা হাতে পেয়েই মজিদ ভাইকে ফোন দিয়ে বললাম, মজিদ ভাই, সুটকেস হাতে পেয়ে গেছি। সব ঠিক থাকলে ইনশাল্লাহ ১ ঘন্টার মধ্যে চলে আসবো। মজিদ ভাই বললেন, আপাতত জিনিসটা নিয়ে ওখান থেকে কেটে পড়ো, পরে তোমার সাথে কথা হবে। কি দিয়ে কেটে পড়বো? দেলোয়ার মিয়ার রিকশার চেইন ছিঁড়ে গেছে। মজিদ ভাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওরা কেউই এখন স্পটে নেই, ঝামেলা হয়েছে। তুমি অন্য কোনো রিকশা বা সিএনজি নিয়ে সরে পড়ো ওখান থেকে। সুটকেসের কি হবে? আপাতত তোমার কাছে রাখো, পরে ব্যবস্থা করব। আমার কাছে কোথায় রাখবো? আমার নিজেরই তো থাকার জায়গা নেই। একটা ব্যবস্থা করে নাও, এই মুহূর্তে আমাকে সুটকেসের যন্ত্রণা দেবে না। বিরাট ঝামেলায় পড়ে গেছি। মজিদ ভাই, ফরিদুদ্দিন সাহেব কেমন আছেন? ওনাকে কি খুন করে ফেলেছেন? মজিদ ভাই কোনো উত্তর করলেন না। কট করে টেলিফোন লাইনটা কেটে দিলেন। মজিদ ভাইয়ের সাথে কথা শেষ করে আমি টাকা ভর্তি সুটকেস নিয়ে প্রথমে সমীর উদ্দিন চাচাকে তার বাসায় নামিয়ে দিলাম। এরপর যাত্রা শুরু করলাম অভিদের বাসার অভিমুখে। সুটকেসটা নিরাপদে রাখার জন্য এই মুহূর্তে অভিদের বাসা ছাড়া অন্য কোনো জায়গার কথা মাথায় আসছে না। বৃষ্টি কমে গেছে, তবে ঢাকার রাস্তায় একটু পরপর পানি জমে আছে। আমার রিকশাওয়ালা মনের সুখে রিকশা টানছে। তার রিকশা পঙ্খিরাজের মতো উঠছে। সে রিকশা নিয়ে পানি ভর্তি রাস্তাগুলোতে নৌকা চালাচ্ছে আর মনের সুখে গান গাইছে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও। মনে হচ্ছে রিকশাওয়ালা ভাই আমাকে নিজের দেশে অর্থাৎ পরপারে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছেন। রাস্তার এমন কোনো খাদাখন্দক নেই যেখানে তিনি তার রিকশার চাকা ফেলছে না। খানাখন্দে রিকশার চাকা পড়ে একটা ঝাঁকি খেলেই মুখ খারাপ করে গালি দিচ্ছে, আবার একদলা থুতু ফেলে গান শুরু করছে। মাঝে মাঝে হাসি মুখে সে আমার দিকে তাকিয়ে বলছে, ওস্তাদ, ঢাকার রাস্তা আর রাস্তা নাই, পুষ্কুনি হইয়া গেছে। আমরা ঢাকার রাস্তার ছোট বড় পুষ্কুনি পার হয়ে অভিদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার সামনে ২ জন পুলিশ বসে আছে। আমাকে রিকশা দিয়ে নামতে দেখি হুঙ্কার দিয়ে বলল, ওইখানে সোজা হয়ে দাঁড়ান, এক পা এগোবেন না। আমি রিকশা থেকে সুটকেসটা নিয়ে নেমে ভদ্রলোকের মতো সোজা হয়ে দাঁড়ালাম। আমার রিকশাওয়ালা ফিসফিস করে বলল, ভাইজান, পুলিশ আপনারে টোকায় কেন? আমি ফিসফিস করে উত্তর দিলাম, জানি না, ধরে নিয়ে যাবে হয়তো। ব্যাগ ভর্তি এক সন্ত্রাসীর টাকা নিয়ে ঘুরতেছি। ১ লক্ষ কম ৬০ লক্ষ টাকা। রিকশাওয়ালা কথা শুনেই রিকশা টান দিল। বেচারা দারুণ ঘাবড়ে গেছে। ভাড়াটা পর্যন্ত নেয়নি। দ্রুত গতিতে রিকশা নিয়ে চলে যাচ্ছে। আমি পেছন থেকে কয়েকবার ভাড়া মেটানোর জন্য তাকে ডাকলাম। মনে হলো সে বধির হয়ে গেছে। পুলিশ দুজনও রিকশাওয়ালার রিকশা নিয়ে ভেগে যাওয়া দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। তারা দুজনের মুখ চাওয়াচাই করছে। এদের মধ্যে একজন কিছুটা সামনে এসে প্রশ্ন করল, নাম কি আপনার? জি, আমার নাম সুব্রত রায়হান, ডাকনাম সুবোধ। মানুষ ডাকে আব্দুল্লাহ বলে। এইখানে কি জন্যে? এইটা আমার ফুপুর বাসা, বেড়াতে এসেছি। এই বাসা এখন সম্পূর্ণ লকডাউনে আছে, করোনা রোগী আছে এখানে, সুতরাং ভেতরে যাওয়া যাবে না। কেউ মারা পড়ছে নাকি? পুলিশ ভদ্রলোক আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমার প্রশ্ন করার ধরন তার পছন্দ হয়নি। আমি বললাম, দেখি ভাই, একটু সরেন, ভেতরে যাই। আপনাকে না বললাম ভেতরে যাওয়া যাবে না? কথা বুঝেন না? অন্যভাবে বুঝাইতে হবে নাকি? আমি বিনীত স্বরে বললাম, ভাই সাহেব, অন্য কোনোভাবেই এখন আপনার এই কথা আমার বোঝা সম্ভব না। এই যে আমার সাথে বিশাল সুটকেসটা দেখছেন, এইটার মধ্যে কি আছে জানেন? কি আছে? টাকা। ১ লক্ষ কম ৬০ লক্ষ টাকা। এই জিনিস নিয়ে রাস্তায় ঘোরা আমার পক্ষে সম্ভব না। এই মিয়া, হুজুর হয়ে পুলিশের সাথে বিটলামি করেন? বিটলামি করব কেন? আমার কথা শেষ হতে না হতে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন তেড়ে এগিয়ে এসে চিৎকার করে বলল, আপনি মিয়া বেশি কথা বলতেছেন। মাস্ক কই আপনার? একটা বাড়ি দিয়া বিটলামি ছুটাই দেব। পুলিশ ভাইটির আর আমাকে বাড়ি দিয়ে বিটলামি ছুটিয়ে দিতে হলো না। তার আগেই ফুপা চিল্লাপাল্লা শুনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ফুপাকে দেখে চেনার উপায় নেই। মাথায় টুপি, বিশাল পাঞ্জাবি, হাতে তাসবি। সুফি সাধক টাইপ একটা ভাব এসে গেছে ওনার চেহারায়। দাড়ি থাকলে অন্যরকম লাগতো। শেভ করা চকচকে গাল। তাকে দেখতে জাকের পার্টির পীরজাদা খাজা আলহাজ মুস্তফা আমির ফয়সাল সাহেবের মতো লাগছে।
তিনি এসে আমাকে নিয়ে উপরে গেলেন। ফুপা শুকনো মুখে আমার সামনে বসে আছেন। হাতের তাসবির দানাগুলো একটা একটা করে আঙুল দিয়ে সরাচ্ছেন। মুখে কিছু বলছেন না, নীরব জিকির যাকে বলে। পীর সাহেবদের ওপর যেমন জিনটিন ভর করে, তেমনি এখন মনে হচ্ছে ফুপার ওপরও কিছু একটা ভর করেছে। তিনি ঝিম ধরে বসে আছেন। ঝিম ধরা অবস্থায় তাকে কিছু বলা ঠিক হবে না। আমি তাই কিছু না বলে অপেক্ষা করছি। আমার অপেক্ষা দীর্ঘায়িত হলো না। ফুপা গম্ভীর গলায় বললেন, কেন এসেছো এখানে? কি চাও? আমি বিনীতভাবে বললাম, কিছু চাই না ফুপাজান, এসেছি এমনি। এমনি এসেছো? কিছু চাও না? তাহলে কাপড় চোপড় কাঁথা বালিশ নিয়ে চলে এসেছো কেন? কাপড় চোপড় কাঁথা বালিশ না ফুপা, একটা সুটকেস। সুটকেস নিয়েই বা তোমাকে কে আসতে বলেছে? তোমাকে না বলেছি দিস হাউস ইজ নিষিদ্ধ ফর ইউ? জি বলেছিলেন। তুমি যে আমার একমাত্র ছেলের মাথাটা নষ্ট করে ওকে জঙ্গি বানিয়ে ফেলছো, এটা কি তুমি জানো? আমি কোনো উত্তর দিলাম না। ফুপা স্বর উঁচিয়ে বললেন, পুলিশ দুটোর সাথে তুমি ঝামেলা বাঁধিয়ে দেবে বুঝতে পারছিলাম, এই জন্য তোমাকে ডেকে উপরে নিয়ে এসেছি। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, আর কোনো ঝামেলা চাই না। তুমি যেভাবে সুটকেস নিয়ে বাসায় এসেছো, ঠিক সেভাবেই বাসা থেকে বের হয়ে যাবে, হাঙ্কি পাঙ্কি করবে না। জি আচ্ছা ফুপা, চলে যাব, তবে সুটকেসটা একটু রেখে যেতে চাই। নো ওয়ে, আমার বাসায় তোমার সুটকেসের জন্য কোনো জায়গা নেই। আমি কিছু বলবো তার আগেই ফুপু একরকম দৌড়েই ঘরে এসে ঢুকলো। তার এক হাতে বিশাল এক ছুরি, আর এক হাতে আলু। তিনি খুব সম্ভবত রান্নাঘরে আলু ছিলছিলেন। আমার গলা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি। ছুরি আর আলু নিয়েই চলে এসছেন। ফুপু এসে বললেন, গলা শুনেই বুঝেছি তুই এসেছিস। আমার আলাভোলা ছেলেটাকে হুজুর বানিয়ে ফেলেছিস। তোর লজ্জা করে না? কোন মুখে তুই আমার বাসায় আসিস? এর মধ্যে ছেলে আমার করোনা বাতিয়ে বসে আছে। অভির করোনা হয়েছে? হয়েছে মানে? গলা ব্যথা, কাশি, সে কি বাজে অবস্থা! তোর জন্যই তো করোনা হয়েছে। আমি আবার কি করলাম? কোন হাদিসে নাকি পেয়েছে রোগের সংক্রমণ বলতে কিছু নাই, ব্যাস সে মাস্ক গ্লাভস এর মতো কোনো প্রোটেকশন ছাড়াই করোনা রোগীদের সাহায্য করতে ঘুরে বেরিয়েছে, এখন ভুগছে। হ্যাঁ, এরকম একটা হাদিস আছে ঠিক, এর ব্যাখ্যাও আছে ভিন্ন, কিন্তু আমি তো এসে ওকে এই হাদিস শোনাইনি। তুই এসে শোনাস নাই তাতে কি? তোর জন্যই তো সে হাদিস কালাম পড়া শুরু করেছে। এখন আবার কি একটা প্রশ্ন নাকি তার মাথায় ঘুরছে। তার কোনো এক নাস্তিক বন্ধু মাথায় ঢুকিয়ে দিয়েছে, নিজেকেই নাকি তার এখন নাস্তিক নাস্তিক লাগছে। সারাদিন সে উদাস হয়ে বসে থাকে, প্যারালাইসিস রোগীদের মতো অবস্থা। আমার ছেলে সবজি হয়ে যাচ্ছে, ভেজিটেবল, আলুর মতো ভেজিটেবল। কি বলো ফুপু, ভয়ঙ্কর ব্যাপার। একজন মা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলে কারো পাল্লায় পড়ে জঙ্গি হয়ে যাচ্ছে, জটিল জটিল চিন্তা ভাবনা করে মাথা এলোমেলো করে ফেলছে, তখন সেই মায়ের কাছে কেমন লাগে সেটা তুই বুঝবি না। তুই কি জানিস অভিকে করোনার ট্রিটমেন্টের সাথে সাথে এখন তাকে অনলাইন একজন সাইকিয়াট্রিস্ট দেখছে? জানি না তো। প্রফেসর মনসুর হক, ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রধান, অভিকে এখন দেখছেন। এই অবস্থায় আমি চাই না সে আবার তোর পাল্লায় পড়ুক। অভির কি কিছুটা উন্নতি হয়েছে? ট্রিটমেন্ট যেহেতু চলছে, উন্নতি হবে অবশ্যই। উনি কি অভির মাথা থেকে নাস্তিকের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর বের করতে পেরেছেন? উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। উনি কি নাস্তিকের প্রশ্নের উত্তরের ডালা সাজিয়ে বসে আছেন? ফুপু, আমার মনে হয় অভি যদি সেই নাস্তিকের ছুড়ে দেওয়া প্রশ্নের একটা সন্তোষজনক উত্তর পায় তাহলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নর্মাল লাইফে ব্যাক করবে। ইমানে কোনো সংশয় এলে মানুষ পাগলপ্রায় হবে, এটাই স্বাভাবিক। ফুপা ফুপু দুজন দুজনার মুখ চাওয়াচাই করছে। মনে হয় আমার কথা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে ফুপা ফুপু, তাহলে এখন আমি আসি। ফুপা ভ্রু চেয়ে ভারী গলায় বলল, দাঁড়াও দাঁড়াও, নাস্তিকের প্রশ্নের ব্যাপারটা আগে ফয়সালা করি, এরপর যাবে। কি ফয়সালা করবেন ফুপা? তুমি যেহেতু হুজুর হয়েছ, এখন তুমি ওর প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে। নাস্তিকের জটিল কোনো প্রশ্নের উত্তর তো চট করে দেওয়া যাবে না ফুপা, সময় লাগবে। তখন দেখা যাবে কোনো রিক্সা পাচ্ছি না, বৃষ্টি এখন নেই, একটু পরে হয়তো ঝুম বৃষ্টি আবারও নামবে, তখন যেতেও তো পারবো না। যেতে না পারলে থেকে যাবে, আমার সাথে এসো আমার ঘরে। একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম, এতক্ষণ যে রাগ ক্ষোভ আর হতাশা নিয়ে ফুপা ফুপু আমার সাথে কথা বলছিল, এই রাগ ক্ষোভ কিংবা হতাশা কোনোটাই এখন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। দুজনেই কিছুটা স্বাভাবিক হয়েছেন। ফুপু তার হাতের ছুরিটা দিয়ে আলু ছিলতে শুরু করেছেন। ফুপা আমাকে নিয়ে তার ঘরের দিকে এগোচ্ছেন। পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। আমি ফুপুকে বললাম, ফুপা
বলো কি বলতে চাও? আমি চট করে অভির ঘরে গিয়ে সুটকেসটা রেখে আসি, অল্প সময় লাগবে। ও তো আইসোলেশনে আছে, ওর ঘরে সুটকেস রাখতে হবে কেন? আমি তো চিন্তা করছি ওর ঘরেই আজ রাতটা থাকবো ইনশাআল্লাহ। কি বলছো তুমি এসব? জি ফুপা, মাথায় কি প্রশ্ন ঢুকেছে সেটা নিয়ে একটু আলাপচারিতা করবো ওর সাথে। শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন ফুপা। আমি বললাম, ফুপা আমি যাচ্ছি আর আসছি ইনশাআল্লাহ। অভির ঘরের দরজায় টোকা দিতেই আগে দরজা খুলে দিত অভি। আজ দিল না, ভেতর থেকে চিৎকার করে বলল, আব্দুল্লাহ ভাই তুমি এসেছো? হ্যাঁ, দরজা খোল। খুলবো না, আমি কোভিড-19 পজিটিভ, তুমি ঝামেলায় পড়ে যাবে। আল্লাহ ভরসা, দরজা খোল। আমি পাগড়ির রুমাল দিয়ে নাক মুখ পেঁচিয়ে নিয়েছি। অভি দরজা খুলে দূরে সরে গেল, তার মুখে সার্জিক্যাল মাস্ক। আমি ঢুকবো দেখি হয়তো মুখে মাস্ক লাগিয়ে নিয়েছে। সে আমাকে দূরে সোফায় বসতে বলে নিজে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। কি করুণ লাগছে অভিকে দেখতে। অসুস্থতা তাকে জেঁকে ধরেছে। কি বিষণ্ণ চোখ। তার চোখ বলছে এই অসুস্থতা শুধু শরীরের না, আত্মারও। অদ্ভুত লাগছে অভিকে। বিষণ্ণ দুটো চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে অভি বলল, আব্দুল্লাহ ভাই মনে মনে অনেক চেয়েছে তুমি যেন একবার আসো। তুমি চলে এলে, ভালো লাগছে। আল্লাহর কাছে চেয়েছিস, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। অভি কিছু বলল না, চুপ করে মাথা নিচু করলো। কি সমস্যা অভি? খুব জ্বর আব্দুল্লাহ ভাই, গলা ব্যথা, কফের সাথে রক্ত যায়, শরীরও অনেক দুর্বল। এগুলো সমস্যা ঠিক আছে, কিন্তু এগুলো তোর আসল সমস্যা না। আসল সমস্যাটা বল। অভি মাছ মুখে খুব খুব করে কাশছে। গলা ব্যথায় কথা বলতেও তার কষ্ট হচ্ছে বোঝা যায়। সে নরম গলায় বলল, তেমন কিছু না। তেমন কিছু যে না সেটা তো বুঝতেই পারছি। নাস্তিক মুরতাদদের প্রশ্ন শুনে মাথা আউলা হয়ে গেছে। অভি মাস্কের ওপর দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। প্রশ্নটা কি বল দেখি। অভি ইতস্তত করে বলল, ভাইয়া ওই যে আবু সালামা ইবনু আব্দুর রহমান রহিমাল্লাহ থেকে বর্ণিত হাদিসটা, কোনটা পরিষ্কার করে বল। আমি তো আর অন্তর্যামী না, তুই ইশারা দিবি আর আমি বুঝে যাব। অভি গলা পরিষ্কার করে বলল, ভাইয়া ওই হাদিসটা। আবু সালামা রহিমাল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রমণের অস্তিত্ব নাই, অর্থাৎ রোগ এমনিতে সংক্রমিত হয় না। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতেন এবং আরেকটি হাদিস বর্ণনা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেখানে বলা হয়েছে অসুস্থ উটপালের মালিক অসুস্থ উটগুলোকে সুস্থ উটপালের মালিকের উটের কাছে আনবে না। এই দুইটা হাদিসই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে বর্ণনা করতেন। পরে সংক্রমণ নেই এই হাদিসের তিনি ব্যাপারে নীরব থাকেন এবং অসুস্থ উটপালের মালিক সুস্থ উটপালের মালিকের কাছে আনবে না, এই হাদিসটি দৃঢ়ভাবে বর্ণনা করতেন। এইটা থেকে আমার নাস্তিক সেই বন্ধু বলতে চায় যে ইসলাম ছোঁয়াচে রোগকে অস্বীকার করে এবং তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামেও বাজে কথা বলে। এতে তোর সমস্যা কোথায়? অভি লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে নিয়ে বলল, আমার মনে খালি প্রশ্ন ঘুরছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা ভুলে যাওয়ার কারণ কি? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোগ ছোঁয়াছে না এই কথাই বা কেন বলেছিলেন? আমি ওই হাদিসের ওপর আমল করতে গিয়ে করোনা বাঁধিয়ে ফেলেছি। এখন বুঝতে পারছি তোর পেরেশানির জায়গাটা কোথায়। শুনলাম সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছে তোকে। হ্যাঁ, অনলাইনে 2টা সেশন নিয়েছেন। ওনাকে কিছু বলিসনি তুই? না। ঠিক আছে, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ রাতটা থাকবো তোর সাথে। তুমি সত্যি থাকবা ভাইয়া? কিন্তু আমার তো করোনা, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাইয়া, তুমি তো স্পেশাল মানুষ, তোমার করোনায় কিছুই হবে না। চলে আসো, বিছানায় থাকবা। কোন পাশে শুবা, বাম পাশে নাকি ডান পাশে? তুই অস্থির হোস না, আপাতত আমি এই সুটকেসটা তোর বিছানার নিচে রাখতে এসেছি। এটা রেখে ফুপার সাথে কথা শেষ করে আসব, তারপর তোর সমস্যা নিয়ে কথা বলবো। সুটকেসে কি ভাইয়া? টাকা। কানকাটা মজিদ ভাইয়ের 60 লক্ষ টাকা। কি বলো ভাইয়া? কানকাটা মজিদ মানে ওই শীর্ষ সন্ত্রাসীটা যার ভয়ে আব্বু তার পুলিশ বন্ধুকে বলে বাড়ি লকডাউন করিয়েছে? বলিস কি, তোর করোনার জন্য লকডাউন করা হয়েছে না বাড়ি? আরে না ভাইয়া, আমার করোনা ধরা পড়ার অনেক আগে থেকেই বাড়ি লকডাউন করে পুলিশের পাহারা বসানো হয়েছে। যেদিন ইরাম আর সোনিয়াকে খুঁজতে কানকাটা মসজিদের লোকজন পিস্তল টিস্তল নিয়ে এসে টহল দিয়ে গেছে, তার পরের দিনই বাবা তার বন্ধুকে বলে 2জন পুলিশ গার্ডের ব্যবস্থা করেছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে পুলিশের কাজ বেড়ে গেছে অনেক, তারা জনগণের সেবা দিতেই হিমশিম খাচ্ছে।
এরকম একটা মুহূর্তে ঠুনকো কারণে কোনো বাড়ি পাহারা দেওয়ানো এদের দিয়ে সম্ভব না, অথরিটি অ্যালাউ করবে না। তাই করোনার কথা বলে বাবার বন্ধু দুজন গার্ড ব্যবস্থা করে দিয়েছেন। বলেছে আপাতত এরা থাকুক, সমস্যা হলে পরে অন্য ব্যবস্থা নেওয়া হবে। ফুপার প্রশংসা না করে পারছি না। আব্বুর কথা থাক ভাইয়া, আমি অবাক হচ্ছি ইরাম আর সোনিয়াকে যেই লোক কচুকাটা করতে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই লোকের টাকা ভর্তি সুটকেস নিয়ে কি করছো? কেসটা কি? সবকিছু বোঝার আগ্রহ থাকা উচিত না? ধৈর্য ধর, আমি আসছি। অভির বিছানার নিচে ব্যাগটা রেখে আমি বের হয়ে এলাম ওর ঘর থেকে। ফুপা এখন তার ঘরের ফ্লোরে পা ছড়িয়ে বসছেন, হাতের তালুতে গুঁড়ো গুঁড়ো শুকনো পাতা নিয়ে ঘষাঘষি করছেন। এটা ওনার জিকিরে বসার পূর্ব প্রস্তুতি। এই জিনিস সিগারেটের মধ্যে ভরা হবে, এরপর লম্বা মতো টান দিয়ে দেওয়ানবাগির দেয়া ওজিফায় বসবেন তিনি। আমি দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, ফুপা আসবো? এসো এসো সুবোধ। ফুপার মুখে বিস্তৃত হাসি। তিনি আমাকে আব্দুল্লাহ সম্বন্ধ না করে সুবোধ বলে ডাকছেন। এর অর্থ হলো তিনি টানে টানে অন্য স্তরে যেতে এখন পুরোপুরি প্রস্তুত। এই জিনিস যখন তিনি তৈরি করেন তখন অমালিন এক হাসি লেগে থাকে তার ঠোঁটে। বুঝলে সুবোধ, ইদানিং আর পীরের বাড়ি যাই না। একটা ভণ্ড আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, সিলেটের ওদিকে শ্রীমঙ্গলে 5 স্টার হোটেল করবে। সরল মনে দিয়েছি, হোটেল হয়েছে। এখন লাভ দেওয়ার ব্যাপারে পীরের লোকজন কোনো কথা বলে না। আর এই করোনার সময় তো পীরকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে। এতদিন অন্ধভাবে এই ভণ্ডের অনুসরণ করেছি, এখন বুঝেছি কত বোকা ছিলাম। মাশাল্লাহ ফুপা, ভালো তো। আপনি পীরের বিষয়টা বুঝতে পেরেছেন, তো হাতের এইগুলো তৈরি করছেন কার জন্যে? ফুপা নিজের হাতের শুকনো গুঁড়িগুলো সিগারেটের ভেতর ভরতে ভরতে আমার দিকে অমায়িক হাসিমাখা মুখে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, আসলে পীর ভণ্ড হলেও জিকির তো আর কোনো ভণ্ড বিষয় না। জিকির করতে হলে এই জিনিস প্রয়োজন। এইগুলো সবই মারিফতের ব্যাপার, তুমি বুঝবে না। এই জিনিস তো ফুপা শরিয়াতে হারাম ঘোষণা করা হয়েছে। ফুপার মুখে হাসি গায়েব হয়ে গেল। তিনি কঠিন গলায় বললেন, খালি শরিয়ত শরিয়ত করো তোমরা, মারিফতের মোটাও তো বোঝো না। মারিফত বলেন আর শরিয়ত, এসব নেশাজাতীয় বস্তুকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তোমার কাছে তো আমি জ্ঞান চাই নেই সুবোধ, মুখ চুপ রাখো। ফুপা আব্দুল্লাহ বলে ডাকলে খুশি হব। ফুপা একবার আমার দিকে তাকালেন। তার জিনিস তৈরি হয়ে গেছে। এই জিনিস খুব সম্ভবত ভালো মুডে নিতে হয়। আমার সাথে কথা বলে ফুপার মুড কিছুটা বিগড়ে গেছে। তিনি এখন নিজের বিগড়ানো মুড ভালো করার চেষ্টা করছেন। গুনগুন করে কোনো একটা হিন্দি গান আওড়াচ্ছেন। গুনগুন করতে করতে আমার দিকে আবারও একবার তাকালেন। তারপর জিনিসটায় আগুন দিয়ে সজোরে টান দিলেন। খুক খুক করে কাশলেন কিছুক্ষণ। এরপর ঝিম ধরে বসে রইলেন। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ফুপা কিছুই বলছেন না। নাস্তিক আসিফ মহিউদ্দিন ফেসবুকে লাইভ করার সময় যেমন হাসি হাসি মুখ করে বসে থাকে, ফুপা ঠিক তেমনি বসে আছেন, তাকিয়ে আছেন আমার দিকে। তবে আমাকে ঠিকমতো দেখছেন বলে মনে হচ্ছে না। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। আমি সাহস করে ডাক দিলাম, ফুপা। বলো আব্দুল্লাহ। কথাটা বলেই গলগল করে হাসতে শুরু করলেন ফুপা। হাসি থামতেই চাচ্ছে না তার। বেশ কষ্ট করে হাসি থামিয়ে তিনি বললেন, আব্দুল্লাহ, কিছু মনে করো না, জিনিসটার ধক বেশি, একটানে ধরে ফেলেছে। খিকখিক করে আবার হাসছেন তিনি। আমি বললাম, ফুপা, আপনি আপনার জিকির শেষ করেন, আমি এখন যাই। আরে না না, তুমি বসো, কথা আছে তোমার সাথে। আমি উঠতে যাচ্ছিলাম, ফুপার কথায় বসে পড়লাম। বলুন ফুপা, কি কথা? ফুপা ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, কি যেন কথা ছিল, এখন মনে পড়ছে না। আচ্ছা, তুমি কেন যেন আসলা আজকে আমাদের বাসায়? ফুপা, সুটকেস রাখতে এসেছি। কোন সুটকেস? ও, তুমি যে সুটকেসটা নিয়ে এসছো ওইটা? জি ফুপা। ফুপা ফিক ফিক করে হাসছেন। তিনি হাসতে হাসতে সিগারেটে আরেকটা টান বসিয়ে দিয়ে বললেন, অসুবিধা নাই, রাখো সুটকেস, তোমারই তো বাড়ি এইটা। তবে কি আছে সুটকেসে? ফুপা, টাকা আছে, 1 লক্ষ কম 60 লক্ষ টাকা। ফুপা হাসছেন। তিনি আমার কথা শুনেছেন বলে মনে হলো না। হাসতে হাসতে বললেন, ভালো ভালো। একটু পরে আবার জিজ্ঞেস করলেন, কি বললে? সুটকেসের মধ্যে কি আছে? টাকা ফুপা, 60 লক্ষ টাকা। ফুপা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। হাসির কারণে ঠিকমতো অবাকও হতে পারছেন না। ফিক করে হাসি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। তোমার কাছে এত টাকা কি করে এলো? আমার টাকা না ফুপা। তাহলে? এটা কানকাটা মজিদ ভাইয়ের টাকা। ফুপা অনেকক্ষণ কিছু বলছেন না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, চোখে বিস্ময়।
আমি বিনয়ের সাথে বললাম, ফুপা উঠি। ফুপা ভ্রু কুঁচকে বলল, সন্ত্রাসীটার সাথেও তুমি খাতির করে ফেলেছ? আমার ছেলের মাথা নষ্ট করেছ, এখন সন্ত্রাসী দিয়ে আমাকে শায়েস্তা করতে চাচ্ছ? আপনাকে কেন শায়েস্তা করতে চাও? এত সরল সেজো না আব্দুল্লাহ, ভাবটা এমন নিচ্ছ তুমি কিছুই বুঝতে পারছো না। আমি তোমাকে বাসায় আসতে বারণ করেছি, এখন আমাকেই ভয় দেখানোর পায়তারা করছো? তুমি খুবই ধুরন্ধর আব্দুল্লাহ, তুমি বেকাতারা মানুষ, সরল সেজে থাকো। ফুপা, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজিত নিকুচি করি? তোমার চাল আমি সব বুঝি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, এখনই বের হবা। ঠিক আছে ফুপা, বের হয়ে যাচ্ছি। আপনি শুধু অভিকে বলে দিয়েন, ও যেই প্রশ্ন নিয়ে সংশয় প্রকাশ করছে সেটার উত্তর পরের বার যদি আসি তখন দেব ইনশাল্লাহ। কথা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ফুপা রাগে ফুসফুস করছিল। অভির কথা শুনে তার ফুসফুসানিতে কিছুটা ভাটা পড়ল। তিনি বললেন, দাঁড়াও 1 মিনিট। আমি দাঁড়ালাম। ফুপা বললেন, অভি তোমাকে ওর সংশয়ের প্রশ্নটা বলেছে? জি বলেছে। তুমি কি ওর প্রশ্নের উত্তর জানো? জি ফুপা, জানি। তাহলে আজকে রাতে ওকে ওর প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর যেও। ঠিক আছে ফুপা। ফুপার মুড পরিবর্তন হয়ে গেছে। এই জিনিস খেলে খুব দ্রুত মুড পরিবর্তন হয়। তিনি এখন আবার আগের ঝিমধরা মুডে ফিরে আসেন। একটু আগে তিনি কি করেছেন মনে হয় সব ভুলে গেলেন। গম্ভীর মুখে বললেন, আচ্ছা সুবোধ, তোমার কি মনে হয় না অভির মাথাটা পুরোপুরি গেছে? কনকেস? ফুপা, আপনার আমার মনে করা দিয়ে কিছু যায় আসে না। পাগলের ডাক্তার মনসুর হক সাহেব যদি মনে করেন গনকেস, তাহলে গনকেস বলা যাবে। মনসুর হকটা কে? অভির মাথার যিনি চিকিৎসা করছেন তিনি। তুমি তাকে কিভাবে চেনো? আমি চিনি না, ফুপু বলেছেন, আপনার সামনেই বলেছেন। ও আচ্ছা, খেয়াল করিনি। ফুপা এখন অনেক কিছুই খেয়াল করতে পারছেন না। ওনার মুখ কিছুটা হা হয়ে আছে, সেখান থেকে লালা বেয়ে পড়ছে। মুখের লালা সাদা পাঞ্জাবিতে লেগে পাঞ্জাবিকে মেখে ফেলেছে। তিনি নির্বিকার বসে আছেন। নেশাটা ধরে ফেলেছে তাকে। আমি বললাম, ফুপা উঠি। কোথায় যাও? ভাত খাবো। ঠিক আছে যাও, খেয়ে এসো। খেয়ে আর এখানে আসবো না ফুপা, অভির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। আমি ফুপার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। ফুপা ডেকে নরম গলায় বললেন, সুবোধ, অভির বিষয়টা তুমি একটু নজর দিও, ওর কষ্ট আর দেখতে পারছি না। আমি কিছু বললাম না। বেরিয়ে এলাম ঘর থেকে। বসার ঘরে খাবার দেওয়া হয়েছে। গরম ধোয়া ওঠা ভাত, সাথে ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক ঝোল রাঁধা হয়েছে। খাবারের এই প্রিপারেশনটা আমার কাছে অসাধারণ লাগে। এটাকে ছোট মাছের স্যুপ বললেও ভুল হবে না। ধোয়া ওঠা গরম ঝোল ভাত ছাড়াই খালি চুমুক দিয়ে চুপচুপ করে খেয়ে ফেলা যায়। কাঁচা আমের টকটা একটা ধাক্কা দেয়, অমায়িক লাগে। এর সাথে ডিম ভেজে দেওয়া হয়েছে, ঘিও আছে। গরম ভাত আগে ডিম ভাজা আর ঘি দিয়ে খেয়ে শেষে ছোট মাছের টক ঝোল খেতে হয়। এটাই নিয়ম। টকের স্বাদ তখন মুখে লেগে থাকে। ব্যাপক ব্যাপার এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। একটু আগেও জীবনে আর খাবার গ্রহণ করতে পারবো কিনা সে নিশ্চয়তা ছিল না। এখন আল্লাহ আমার সামনে সুস্বাদু খাবারের ডালা সাজিয়ে দিয়েছেন। আমাদের রবের দেওয়া নিয়ামতকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? তারপরও আমরা মানুষেরা অকৃতজ্ঞ। এত কিছুর পরও আমরা আমাদের রবের প্রতি কৃতজ্ঞ হই না। আল্লাহ ক্ষমা করুক। আমি হাত ধুয়ে খাবার টেবিলে বসলাম। প্লেটে ভাত নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। ঠিক সেই সময় কানকাটা মজিদ ভাইয়ের দেওয়া মুঠোফোনটা বেজে উঠল। আমি মুঠোফোন কানে নিয়ে বললাম, আসসালামু আলাইকুম মজিদ ভাই। মজিদ ভাই সালামের উত্তর দিলেন না। ধমকে সুরে বললেন, তুমি কোথায়? আমি অভিদের বাসায়। কোন অভি? অভি আমার ফুফাতো ভাই, যার বাসাতে সোনিয়া আর ইরামের বিয়ে হয়েছে। ওই ছোকরাটার নাম ইরাম? জি ভাই। ফোনের ওই পাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। মজিদ ভাই নীরব হয়ে গেছেন। আমি ডাকলাম, মজিদ ভাই আছেন? আছি। অভিদের বাসার ঠিকানা কি আপনি জানেন? খুব ভালো করে জানি। তাহলে তো ভালো, মাশাআল্লাহ। ভালো না খারাপ সেটা তোমাকে বুঝতে হবে না আব্দুল্লাহ। তুমি আমাকে খালি বলো, সোনিয়া কি ওই বাসাতে আছে? জি না ভাই, সোনিয়া এখানে নেই। সত্যি বলছো? আমি মিথ্যা বলি না। মজিদ ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। গলা ভারী হয়ে এসছে তার। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন। আমার সুটকেসটা কই? আপনার সুটকেসটা নিরাপদেই আছে, অভির খাটের নিচে আছে এখন। তোমার ওই বাসায় পুলিশ পাহারা আছে তাই না? জি মজিদ ভাই। আপনার লোকজন এসে যখন ভেজাল করেছিল, এরপর ফুপা পুলিশ পাহারা রেখেছে। আচ্ছা শোনো, আমি একজনকে পাঠাচ্ছি।
তার কাছে সুটকেসটা দিয়ে দিও। অপরিচিত কেউ এসে টাকা ভর্তি সুটকেস চাইবে আর আমি তার হাতে দিয়ে দেব, এটা তো হয় না মজিদ ভাই। শাহজাহানকে পাঠাবো। শাহজাহান আসবে না মজিদ ভাই। সে এই ধরনের কাজ আর করবে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। বজলু যাবে তাহলে? তুমি বজলুকে চেনো, ওর হাতে টাকার সুটকেসটা দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক নেই মজিদ ভাই। কেন? ধরেন বজলু ভাই আমার কাছ থেকে সুটকেসটা নিয়ে গেল, এরপর আপনার কাছে গিয়ে বলল সুটকেস পেয়েছি, কিন্তু সুটকেসের ভেতর টাকা নেই। পুরো টাকাটাই সে গায়েব করে দিল। হতে পারে না এটা? বজলু আমার বিশ্বস্ত লোক, ও এরকম করবে না। মজিদ ভাই, বিশ্বাসঘাতকতা কিন্তু বিশ্বস্ত লোকরাই করে। আমি তো আপনার সাথে এই রিস্ক নিতে পারি। তুমি খুব কথা পেঁচাতে পারো আব্দুল্লাহ। ঠিক আছে, এখন আর কাউকে পাঠাচ্ছি না। পুলিশি পাহারা না থাকলে আমি নিজে এসে নিয়ে যেতাম। দেখি, কাল অন্য ব্যবস্থা করব। তুমি মোবাইল সেট অন রাখবা। জি আচ্ছা। মজিদ ভাই, একটা কথা। বলো কি কথা? আচ্ছা, ধরেন আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তখন আমি এই সুটকেসটা কি করব? আশ্চর্য, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে কেন? ধরতে পারে না? ধরেন সমিরুদ্দিন চাচা পুলিশে খবর দিয়ে দিল, কিংবা আপনার শত্রু পার্টি আপনার সম্পর্কে পুলিশকে জানিয়ে দিল, আপনি চলে গেলেন হাজতে, কিংবা ধরেন আপনাকে ক্রস ফায়ার দেওয়া হলো, তখন টাকার সুটকেসটা আমি কি করব? ফাইজলামি করছো তুমি আমার সাথে, কানকাটা মজিদের সাথে? দুঃখিত ভাই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। আবার কি প্রশ্ন, বলো। হাজি ফরিদুদ্দিনকে কি খুন করে ফেলেছেন? এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কিছু নেই। অবশ্যই আছে মজিদ ভাই। শর্ত ছিল টাকা পেয়ে আপনি তাকে ছেড়ে দেবেন। মজিদ ভাই হো হো শব্দে হেসে উঠল। আমি বললাম, মজিদ ভাই, যদি হাজি ফরিদুদ্দিনের কিছু হয় তাহলে মনে রাখবেন, সুটকেস আপনি কখনোই পাবেন না। সুটকেসের কিছু টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে বাকি টাকা আমি পুড়িয়ে ছাই করে দেব। কার সাথে কথা বলছো, হুঁশ আছে তোমার? আমি কানকাটা মজিদ। জি ভাই, হুঁশ আছে। আপনি কানকাটা মজিদ, আর আমিও কিন্তু আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জানেন তো? আল্লাহর গোলাম। মুখ খুব বেশি চলছে তোমার। আপনার দোয়া মজিদ ভাই। আগামীকাল সুটকেস নেওয়ার ব্যবস্থা করব। তৈরি থাকো। রাখছি। মজিদ ভাই কুট করে ফোনটা রেখে দিল। মুখের ওপর কেউ হুট করে ফোন রেখে দিলে বিরক্ত লাগে। আমারও তাই লাগছে। ইচ্ছা করছে আয়শার বাবাকে একটা ফোন দিই। ফোন করলেই উনি জিজ্ঞেস করবেন, কেন ফোন করেছো? এর কোনো সদুত্তর আমার কাছে নেই। আমি আয়শার বাবার নাম্বার ডায়াল করলাম। ওই পাশ থেকে আয়শার বাবা ভারী গলায় শোনা গেল। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছো? যতবারই আমি ফোন দিই তিনি জিজ্ঞেস করেন, কে বলছো? তুমি করে সম্বোধন করেন। আমি ফোন দিয়েছি, তিনি বোঝেন, তারপরও এই কাজটা তিনি করেন। আমি অমায়িক গলায় বললাম, জি, আব্দুল্লাহ বলছিলাম। কেন ফোন দিয়েছো? ইয়ে, মানে আপনার দেওয়া মাছটা খুব ভালো আলহামদুলিল্লাহ, বেশ উপকারী। ওটার ঘুলঘুলি বেশ বৈজ্ঞানিকভাবে তৈরি করা। আচ্ছা, আর কিছু বলবে? মাছটার জন্য আপনাকে ধন্যবাদ দিতে ফোন করেছি চাচা। তুমি এই নিয়ে ৩ বার ফোন দিয়েছো মাছটার জন্য ধন্যবাদ দিতে। আমি ধন্যবাদ গ্রহণ করেছি, সুতরাং এরপর আর মাস্কের জন্য ধন্যবাদ জ্ঞাপনের ফোন দেবে না আশা করছি। জি, অবশ্যই আর ফোন দেব না। আর কিছু বলতে চাও? আমি অনেক কিছু বলতে চাচ্ছিলাম। আয়শা কেমন আছে জানা দরকার। শুনেছিলাম ঠান্ডা লেগেছে। এই করোনাকালে ঠান্ডা লাগাটা তো ভালো কিছু না। সাহস করে আয়শার কথা জিজ্ঞেস করেই ফেলি। হবু স্ত্রীর কথা হবু শ্বশুরকে জিজ্ঞেস করাটা তো গুনার মধ্যে পড়ার কথা না। আমি বুক ভরে বাতাস নিয়ে বললাম, চাচা, মাছটা এখন আর আমার কাছে নেই। ফরিদুদ্দিন সাহেবের মুখে পড়ানো হয়েছে। কোন ফরিদুদ্দিন? আপনি চিনবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করে। মজিদ ভাই কিডন্যাপ করেছে। আচ্ছা, এই গল্প তুমি আমাকে শোনাচ্ছ কেন? তোমার কি আরেকটা মাছ দরকার? কি বলতে গিয়ে কি বলে ফেললাম? আয়েশার কথা জিজ্ঞেস করতে গিয়ে মাস্কের কথা মুখ থেকে বের হয়ে গেল। খামাখা ইজ্জতের ফালুদা হয়ে গেল। আব্দুল্লাহ। জি চাচা। দেখি, তোমাকে ৩টা ভালো মাস্ক আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব। জি আচ্ছা চাচা, শুক্রিয়া। আমি আস্তে করে ফোনটা নামিয়ে রাখলাম। আয়েশার বাবার সাথে কথা যত বেশি বলবো, ততই বিপদে পড়ব। এর চেয়ে অভির ঘরে গিয়ে অভির অবস্থাটা নিয়ে চিন্তা করা যাক।